হ্যালো, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আজকের এই ভিডিও তাদের জন্য যারা জুন 2024-এর নেটের এক্সাম দিয়েছিলে। পরীক্ষা এইমাত্র শেষ হলো। আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। তবে পরীক্ষা কেমন হয়েছে, কতগুলো প্রশ্ন তোমরা সঠিক করলে কি ভুল করলে সে বিষয়ে জানতে নিশ্চয়ই সবার খুব ইচ্ছে করছে। তাই এই ভিডিওতে আমরা এবারের পরীক্ষার প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব এবং দেখব যে আমাদের উত্তরটা সঠিক কি সঠিক নয়। যদিও ফাইনাল অ্যান্সার কি এখনো আসতে অনেক দেরি, তবু আমরা দেখে নেব যে আমাদের নেট এবং জেআরএফ ক্র্যাক করার আমাদের যে স্বপ্ন, সেটার অবস্থা বা বাস্তবতা কেমন আছে। তাই এখানে আমি পুরো 100টা প্রশ্নের উপযুক্ত লজিক সহিত আলোচনা করব, যেখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নের সঠিক এবং কোনটা ভুল এবং কেন ভুল। ওকে, তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলা, যারা আশা কর অন্য কোনো বন্ধু বান্ধব যদি পরীক্ষা দিয়ে থাকে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে, যাতে তারাও তাদের পরীক্ষার বা বর্তমান এক্সামের স্ট্যাটাসটা কি বুঝতে পারে। ওকে, তো আরেকটা কথা বলি যে যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয় বা বুঝতে না পারো বা কেন এই উত্তরটা হলো সে বিষয়ে কমেন্ট করো, বা তোমাদের যদি কোনো উত্তর মনে হয় সেটাকেও কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি তারও যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমাদের বোর্ডে প্রথম প্রশ্ন চলে এসেছে অলরেডি। প্রথম, আচ্ছা এখানে একটা কথা বলে নিই যে এখানে আমি যে সিরিজটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জেড সিরিজ। জেড সিরিজের যে একাধিক ফার্স্ট শিপে আমাদের পরীক্ষা ছিল এবং একাধিক সিরিজ ছিল। তো সিরিজগুলো মোটামুটি আলাদা হলেও কোশ্চেনগুলো কিন্তু সেম থাকে, কিন্তু নাম্বারিংগুলো আলাদা থাকে। তো তোমাদের যাদের জেড সিরিজ তাদের তো একদম থরলি পেয়ে যাবে, কিন্তু যাদের জেড সিরিজ নয় তারা কিন্তু একটু দেখে নিও কোশ্চেনগুলো কেমন কিভাবে পজিশনে আছে, কিন্তু সমস্ত প্রশ্নগুলো এর মধ্যেই আছে। ওকে, তো চলো শুরু করে যাও। এখানে জেড সিরিজের প্রথম 51 নম্বর কোশ্চেন যেটা আছে, দেখো কি বলেছে। যে এনার্জি লসের যে আমরা ইকোসিস্টেম থেকে যে কনসেপ্টটা পড়েছি, যে এনার্জি লস হয় প্রত্যেকটা ট্রফিক লেভেলে, সেই কনসেপ্টটা কোন রুলসের মাধ্যমে বলা হয়েছে। এটা আমরা সকলে জানি, একদম সোজা 10% ল বাই লিন্ডেম্যান। তাহলে এখানে হবে আমাদের অ্যান্সার হবে 1, 51 অ্যান্সার হবে 1। নেক্সট চলে এসো 52, অ্যারেঞ্জ দ্য ফলোইং রিলিফ ফিচার অন দ্য বেসিস অফ দেয়ার জেনেসিস ক্রোনোলজি। অর্থাৎ যে এই যে এতগুলো চারটে ভূমিরূপ দিয়েছে বা ল্যান্ডমার্ক দিয়েছে, তাদের উৎপত্তিগুলো কিভাবে হয়েছে বা কোন সময়। তাহলে আমরা যদি দেখি, প্রথমেই হচ্ছে আমাদের সাইবেরিয়ান সিল, কারণ সাইবেরিয়ান সিল হচ্ছে সব থেকে প্রাচীন। সাইবেরিয়ান সিল হচ্ছে একদম আমাদের সৃষ্টি হয়েছে, এটা জিওলজিক্যাল টাইম স্কেল থেকে প্রায় প্রিক্যাম্বিয়ান পিরিয়ডে কিন্তু সাইবেরিয়ান সিল্ডের সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান সিল্ড। স্ক্যান্ডিনেভিয়ান সিল ওই ডোভোনিয়ান অর্ডোভিসিয়ান এইরকম একটা পিরিয়ডে শুরু হয়েছে। তারপর হচ্ছে ভোজেস মাউন্টেন, ফ্রান্সের যে ভোজেস এবং রাইন নদীর উপত্যকাতে যে ভোজেস এবং ব্ল্যাক ফরেস্ট যে মাউন্টেন আছে সেটা। এবং সবথেকে নতুন যেটা সেটা হচ্ছে অ্যাটলাস মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বত, যেটা আমাদের টার্সিয়ারি পিরিয়ডে কিন্তু উৎপত্তি লাভ করেছে অ্যালং উইথ হিমালয়। তাহলে এখানে আমাদের যদি অ্যান্সার দেখি সি বি এ ডি, সি বি এ ডি 1 নম্বর প্রশ্ন, এটা কিন্তু সঠিক। 53-তে চলেছে। আচ্ছা এখানে আমি বলি যে এখানে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু অনেক অ্যান্সার ভুল করেছে, যে করেছে সে অনেকগুলো অ্যান্সার ভুল করেছে, তো সেই মার্কগুলোকে তোমরা কিন্তু ইগনোর করবে। আমি যেগুলো রেড কালিতে মার্ক করবো সেগুলোই কিন্তু সঠিক, আশা করছি। ওকে, নেক্সট চলেছে। দেখো কি বলেছে যে এগ্রিকালচার সিস্টেম ওয়ার্ল্ডের ভিত্তিতে কোনটা হচ্ছে এখানে সঠিক। 1 নম্বরে বলেছে যে পশুপালন এবং গরু বাছুর প্রতিপালন আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে কি বলা হয়, প্যাস্টোরাল নোমাডিজম বা প্যাস্টোরাল হার্ডিং নামে পরিচিত। কিন্তু এটা নয়, এর অ্যান্সার হবে না, কারণ এর অ্যান্সার এখানে আমরা জানি যে নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে এটাকে মিক্সড ফার্মিং নামে পরিচিত। তাহলে এটা ভুল, এ কিন্তু সঠিক নয়, এ ভুল। বির ক্ষেত্রে দেখি, কুইব্রাকো ট্রি গ্রোন ইন মেডিটারেনিয়ান রিজিয়ন ইজ এ প্রিন্সিপাল সোর্স অফ ট্যানিন। তাহলে এই কুইব্রাকো কিন্তু ট্যানিনের সোর্স, কিন্তু এখানে যে উৎপত্তি যেটা বলেছে যে মেডিটারেনিয়ান রিজন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই কুইব্রাকো কিন্তু মেডিটারেনিয়ান অঞ্চলে পাওয়া যায় না। এটা কোথায় পাওয়া যায়, সাউথ আমেরিকাতে, দক্ষিণ আমেরিকার যে ট্রপিক্যাল রেন ফরেস্ট সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে বির অ্যান্সারও কিন্তু একই রকম ভাবে ভুল। সি দেখি, দ্য ক্যাটেল ইন দ্য সাভানা আর কেফট ফর দেয়ার হাইডস অ্যান্ড ফ্লেশ। অর্থাৎ সাভানা অঞ্চলে যে পশুপালন করা হয় মূলত খাদ্য এবং মাংস এবং হাড়ের জন্য, এটা কিন্তু সঠিক। আর ডি কি, পেরিজ। পেরিজ হচ্ছে কি অ্যাডভান্স কমার্শিয়াল গ্রেজিং রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। দক্ষিণ উত্তর আমেরিকার যে ফেইরি, সেই পেইরি বনভূমি তাহলে কি আমাদের পশুপালনের জন্য সব থেকে বিখ্যাত? হ্যাঁ, পেইরি আবার সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে গম উৎপাদনের জন্য, কিন্তু দ্বিতীয় সেটা হচ্ছে যে কমার্শিয়াল গ্রেজিং এর জন্য। তাহলে সি এবং ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে সি এবং ডি আমরা কোথায় দেখি, সি অ্যান্ড ডি আছে কিনা, একদম 1 নম্বরে আছে সি অ্যান্ড ডি, বাকি কিন্তু কোনোটাই আর হবে না। নেক্সট চলে এসো 54। 54-এ কি বলেছে, the ray of sun are vertically on Jhansi city.
অর্থাৎ সূর্যরশ্মি সরাসরি ঝাঁসি সিটির ওপর কবে বা কখনো পড়ে কিনা। ওয়ান্স, টুয়াইস, নেভার অর থ্রু আউট দ্য ইয়ার। আমরা যদি দেখি ঝাঁসি সিটি কিন্তু আমাদের কোথায়, ইউপিতে অবস্থিত। এর লোকেশনটা যদি দেখি তাহলে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো। কারণ ঝাঁসি সিটি হচ্ছে 25 ডিগ্রি নর্থে অবস্থিত। আর আমরা জানি যে সূর্য যখন সামার সলিস্টিসি হয়, নর্থওয়ার্ড মুভমেন্ট করে, অর্থাৎ 23.5 ডিগ্রি পর্যন্ত টপিক অফ ক্যান্সারের উপর লাস্ট ভার্টিক্যালি কিরণ দেয়। তাহলে ঝাঁসি কোথায় অবস্থিত? 25 ডিগ্রি নর্থে। তার মানে ঝাঁসিতে কিন্তু কখনোই ভার্টিক্যালি সানরে পড়ে না। এখানে এক করেছে, কিন্তু এক হবে না, অ্যান্সার হবে কোথায়? নেভার, থ্রি হবে এর অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সট চলে এসে 55, ইন দ্য ফলোয়িং সিটিজ ড্যাশ লাইজ ইন দ্য মোস্ট সিসমিক সেন্সিটিভ জোন। অর্থাৎ এই যে 4টে সিটি, তার মধ্যে কোনটা সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত? আমরা জানি যে ভারতবর্ষকে 4টে ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়, 1 2 3 4। এবার 4 যদি আগে 5টা হতো, এখন 4টে। 4 হচ্ছে সব থেকে বেশি, যেগুলো হচ্ছে খুব ভূমিকম্প প্রবণ, যেমন হিমালয় পার্বত্য অঞ্চল, তারপর আমাদের নর্থ ইস্টার্ন যে রিজিয়নগুলো আছে সেগুলো। এর মধ্যে আমরা যদি দেখি, দিল্লি হচ্ছে একমাত্র 4 নম্বরে পড়ে, কারণ দিল্লির উপর দিয়ে ওই যে আরাবল্লী পর্বতের যে রিজটা গেছে, দিল্লি রিজ যাকে বলে, সেটা কিন্তু হিমালয়ের একটা ফল্টের একটা অংশ বিশেষ। ফলে দিল্লিটা হচ্ছে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ এই কটার মধ্যে। জয়পুর, ভোপাল এবং পুনে এরা কিন্তু টাইপ 2-র মধ্যে পড়ে। এই বাকি যে 3টে আছে সেগুলো টাইপ 2 জোনের মধ্যে পড়ে, কিন্তু দিল্লি একমাত্র পড়ে টাইপ 4-এর মধ্যে। সুতরাং দিল্লি হচ্ছে আমাদের এখানে ফাইনাল অ্যান্সার। নেক্সট 56 কি বলেছে? এখানে একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, যেখানে ভন থুনেনের যে মডেল সেই অনুযায়ী তাকে সাজাতে বলেছে। এবার তো কোনটা কোন জোনটা ফার্স্ট এবং তার পরবর্তীকালে। তাহলে আমরা যদি দেখি ভন থুনেনের মডেল, একদম প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে মিল্ক প্রোডাকশন, তাকে কেন্দ্র করে থাকে টিম্বার প্রোডাকশন, মানে যে ওই জ্বালানি কাঠ। তারপর যেটা থাকে সেটা হচ্ছে ফুড গ্রেন, এবং লাস্টে যেটা থাকে লাইভ স্টক, অর্থাৎ পশুপালন জাতীয় ব্যবস্থাগুলো, এটা কিন্তু সব থেকে শেষ থাকে। তাহলে এটার অ্যান্সার আমরা যদি দেখি তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের, একদম পারফেক্ট করেছে, অ্যান্সার হবে আমাদের 3, BCAD, সিকোয়েন্সিয়ালি যদি সাজানো হয়। নেক্সট 57, পপুলেশন এক্সপ্লোশনের কারণ জানতে চাইছে, যে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে, অর্থাৎ মূলত যে ডেভেলপিং কান্ট্রিগুলো, ডেভেলপিং উন্নয়নশীল, তাদের জনসংখ্যা বিস্ফোরণের মূল কারণ কি? এগ্রিকালচার সিস্টেম, না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, না কলোনাইজেশন, না মেডিকেল রেভলিউশন? এটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে এটা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে যদি আমরা দেখি তাহলে বলেছিল যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে মূলত যেটা কারণ হচ্ছে মেডিকেল রেভলিউশন। কারণ মেডিকেল রেভলিউশনের মানে ডাক্তারি পরিষেবা উন্নত হওয়ার ফলে হঠাৎ করেই কিন্তু ডেথ রেটটা কমে যায়। ফলে ডেথ রেট কমে যায়, কিন্তু বার্থ রেটটা সেই একই হারে চলতে থাকে। ফলে কি হচ্ছে, এই সমস্ত যে ডেভেলপিং যে কন্টিনেন্টগুলো ছিল সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জনসংখ্যা বাড়তে থাকে। মূল কারণ যেটা হচ্ছে কিন্তু মেডিকেল রেভলিউশন। এগ্রিকালচার রেভলিউশন আশা করি অনেকে করেছো, কিন্তু সঠিক নয়, এটা হবে মেডিকেল রেভলিউশন। নেক্সট 58-এ চলে এসো, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট। নট কারেক্ট কোনটা সঠিক নয়? কি বলেছে? এটা রাস্টার এবং ভেক্টর ডেটা মডেলের থেকে এসেছে, অর্থাৎ জিআইএস, রিমোট সেন্সিং জিআইএস এর কোশ্চেন। এতে বলেছে কার্টোগ্রাফিক আউটপুট কোয়ালিটি ভেক্টর মডেল ইজ ভেরি পোর। কিন্তু আমরা জানি কি, ভেক্টর মডেলের যে রিপ্রেজেন্টেশন বা আউটপুট যেটা, সেটা কিন্তু খুব ভালো হয়। তাহলে এ কিন্তু কারেক্ট নয়, এ ভুল। বি বলেছে রাস্টার ডেটা সেট ইউজুয়ালি গট অরিজিনেটেড ফ্রম আপার লেফট কর্নার। এটা ঠিক, কারণ আমরা যদি দেখি কম্পিউটারে যখন স্টার্টিং হয়, এক্সেল বা ওয়ার্ডে যদি দেখি, তাহলে কিন্তু টপ লেফট কর্নার মানে এইরকম সাইড থেকে কিন্তু শুরু হয়। সুতরাং এটা ঠিক, তাহলে এটা ঠিক আছে, এটা ভুল নয়। সিতে কি বলেছে? ভেক্টরাল ডেটা মডেল ইজ লেস কম্প্যাক্ট ডেটা স্ট্রাকচার। এটা ঠিক নয়, কারণ ভেক্টর ডেটা হচ্ছে কম্প্যাক্ট ডেটা স্ট্রাকচার, এটা ভুল। তাহলে এ এবং সি ভুল। ডি কি বলেছে? ডি হচ্ছে জিওমরফিক ফিচার্স শেপিং। এটা অ্যাকচুয়ালি এই টেস্ট রিলেশনটাকে কিন্তু এটাকে সঠিক, এটা আমি ডিটেলস আলোচনা করছি না, কারণ সময় অনেক যাবে, তাই জন্য বলছি না। এই টেস্ট রিলেশন হচ্ছে কি, কিন্তু এটা সঠিক অ্যান্সার। সুতরাং আমরা যদি দেখি তাহলে এখানে অ্যান্সার হবে কি, এ অ্যান্ড সি, এই দুটো কিন্তু কারেক্ট নয়, বাকি দুটো কিন্তু কারেক্ট। অর্থাৎ এ এবং সি কারেক্ট নয়, কিন্তু বাকি দুটো কারেক্ট। এখানে অ্যান্সার হয়ে যাবে 4। নেক্সট চলে এসো 59 কোশ্চেনে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস নট টাইড টু রিসার্চ। এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে এখানে ভুল করেছে। কেন ভুল করেছে আমি তার কারণ বলছি। কি বলেছে? নট টাইড টু রিসোর্স আফেক্টেড বাই এনভায়রনমেন্ট অর নেসেসারিলি লোকালাইজ বাই মার্কেট। অর্থাৎ রিসোর্সের সঙ্গে রিলেটেড, পরিবেশ দ্বারা প্রভাবিত হয় বা পরিবেশকে প্রভাবিত করে, এবং মার্কেটের উপর নির্ভরশীল হচ্ছে কোন ধরনের অ্যাক্টিভিটি। প্রাইমারি অ্যাক্টিভিটি অবশ্যই রিসোর্সের সঙ্গে যুক্ত এবং এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত। সেকেন্ডারিও একই রকম, রিসোর্স এবং এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত এবং লোকাল মার্কেটের সঙ্গে রিলেটেড।
আর হেভি ইন্ডাস্ট্রি তো অবশ্যই মার্কেটের সঙ্গে রিলেটেড। ফলে এখানে আমরা যদি দেখি কোয়াটারনারি বা পরিষেবা ক্ষেত্রের যে কার্যকলাপ সেটা কিন্তু এর সঙ্গে নয়। এখানে এগেন কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের 4। 4 নম্বরে একটা ম্যাচিং দিয়েছে, দেখা যায় কি এখানে কয়েকটা স্পিসিস দিয়েছে এবং তাদের ফরেস্ট টাইপটা দিয়েছে। এবনয়, এবনি বলছি, এবনি। এবনি হচ্ছে কি, এখানে একটা খুব ইন্টারেস্টিং দেখো, এই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু পরস্পর সোজাসুজি দেওয়া আছে। এ হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, বি হচ্ছে স্যান্ডালউড অর্থাৎ চন্দন, যেটা কিন্তু ট্রপিক্যাল ডেসিডিয়াস, আমাদের ভারতবর্ষের দক্ষিণে পাওয়া যায়। ম্যানগ্রোভস, ট্রাইডাল ফরেস্ট, দেওদার, অ্যালপাইন। অর্থাৎ আমরা যদি দেখি যে প্রত্যেকটা কিন্তু ম্যাচিং একদম সঠিক দেওয়া আছে, তাহলে এ হবে 1, বি হবে 2, সি হবে 3 আর ডি হবে 4। এটা খুব ট্রিকি প্রশ্ন একটা, এনটিএ খেলে দিয়েছে আমাদের সঙ্গে। নেক্সট দেখো 61-এ কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কান্ট্রিজ ইন ডিসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ লেভেল অফ আরবানাইজেশন। আরবানাইজেশনের উপর ভিত্তি করে এটাকে সাজাতে বলেছে। আমরা যদি দেখি তাহলে বিভিন্ন দেশে যদি আমরা পার্সেন্টেজ যদি দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। দেখো মাল্টা হচ্ছে একটা দেশ যার আরবানাইজেশন প্রায় 92%, ফিনল্যান্ডের হচ্ছে 85%, থাইল্যান্ডের হচ্ছে 52%, আর নেপাল হচ্ছে সব থেকে কম 21.545% ইন 2022 রিপোর্ট, এটা নেপালে। তাহলে এখানে যদি আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এ বি সি ডি, অর্থাৎ আবার এগেন পরপর এ বি সি ডি, এইটা হবে অ্যান্সার, এটা কিন্তু হবে না, ভুল। নেক্সট এখানে এটা হবে দুয়েরটা যেটা পরপর আছে। তাহলে নেক্সট চলে 62-তে দেখো, অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া 2011, এটা আরেকটা খুব জটিল প্রশ্ন, ঘুরিয়ে মাথা ঘুরানোর প্রশ্ন। হোল্ডস দ্য হাইস্ট পার্সেন্টেজ শেয়ার অফ শিডিউল কাস্ট। আমরা জানি বেশিরভাগ আমরাই করি কিন্তু উত্তরপ্রদেশ, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ নয়। কোশ্চেনটাকে আমাদের বুঝতে হবে, কোশ্চেনটা বলেছে হাইস্ট পার্সেন্টেজ, হাইস্ট পপুলেশন নয়। হাইস্ট এসসি পপুলেশন যদি বলতো তাহলে হতো উত্তরপ্রদেশ, কারণ উত্তরপ্রদেশের টোটাল এসসি পপুলেশন অনেক বেশি। কারণ আমরা জানি যে ভারতবর্ষের সব থেকে পপুলেটেড স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ, সেই অনুসারে উত্তরপ্রদেশ জনসংখ্যা সব বেশি, বাট পার্সেন্টেজ অফ পপুলেশন, তো টোটাল পপুলেশনের সঙ্গে পার্সেন্টেজে যদি দেখি তাহলে কিন্তু হবে আমাদের পাঞ্জাবের এসসি পপুলেশন সব থেকে বেশি, প্রায় 32% মতো, আর এর টোটাল পপুলেশন হচ্ছে 86 লাখ মতো, মানে এসসি পপুলেশন। সুতরাং এখানে অ্যান্সার কিন্তু হবে আমাদের পাঞ্জাব, 62 হচ্ছে নাম্বার 2। নেক্সট হচ্ছে 55-এ কি বলেছে, ইন দ্য ফলোইং সিটিজ লাইজ মোস্ট সিসমিক জোন, এটা তো হয়ে গেল। 62, ওকে। 63-তে কি এসেছে, আইডেন্টিফাই 9, অর্থাৎ এখানে যে ডায়াগ্রামটা দিয়েছে, এখানে যে 9 নম্বর যে পজিশনটা দেওয়া আছে ইন দ্য গিভেন ডায়াগ্রাম, এটা মূলত মডেল ডাউনটাউন অফ এজ সিটিজ। এই এজ সিটি থেকে 9 নম্বরে যেটা, সেটা কি রিপ্রেজেন্ট করছে বা কোন ধরনের পজিশনকে রিপ্রেজেন্ট করছে, সেটা এখানে তোমাদের বলতে হবে যে সেন্ট্রাল সিটি, এজ সিটি, রেসিডেন্সিয়াল সাবরাব অ্যান্ড এয়ারপোর্ট, এর মধ্যে কোনটা। যদি দেখি তাহলে এই এজ সিটি অনুসারে এটা কিন্তু একদম সোজা, যদি কেউ মানে কোশ্চেনের সঙ্গে লিঙ্ক করতে পারে তাহলে সেই উত্তরটা পেয়ে যায়, এটা কিন্তু হবে এজ সিটি। ওকে, আমাদের এজ সিটি হবে হচ্ছে এর অ্যান্সার, অর্থাৎ 63 হচ্ছে অ্যান্সার হচ্ছে 2। এবার চলেছে 64-এ কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাক্ট ইন্ডিয়ান ক্রোনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ এটা খুব জটিল একটা প্রশ্ন এবং এর কোনো লিঙ্ক নেই, কিছু নেই, যদি কেউ মুখস্থ করে থাকে তাহলে সে জানতে পারে। প্রথমে আমরা যদি দেখি ভারতবর্ষে কোন অ্যাক্টটা প্রথম হয়েছিল, এই চারটের মধ্যে সব থেকে প্রথম হয়েছিল এয়ার অ্যাক্ট, অর্থাৎ এয়ার প্রিভেন্টেশন কন্ট্রোল যে অ্যাক্ট, সেটা কিন্তু হয়েছিল 1981। তারপরে হয়েছিল বি, অর্থাৎ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986-এ। নেক্সট হয়েছিল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট ইন 2022, আর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ইন 2010, অর্থাৎ 2010 সালে হয়েছিল এটা। সুতরাং আমরা যদি দেখি এ হবে সবার শেষে, এবার এ কি প্রত্যেকটাতে দেখো এ কিন্তু এই দুটোতে নেই, তাহলে আমরা এই দুটো বাকি এইগুলো হবে না, এই দুটো হবে। এবার আমরা যদি দেখি তাহলে ডি ফার্স্ট কোনটাতে আছে, এই 4 নম্বরে আছে ডি বি সি এ, সুতরাং 64-এর অ্যান্সার হলো 4, ডি বি সি এ। নেক্সট হচ্ছে 65, ইন অক্সিডেন্টাল কালচারাল রিলেম, অর্থাৎ পাশ্চাত্যের কালচারের যে সভ্যতা, সেই সভ্যতা অনুযায়ী এর মধ্যে কোনটা সব থেকে বেশি, কোন ধর্মীয় মানুষ বসবাস করে, সেটা আমরা সকলেই জানি যে খ্রিস্টান হচ্ছে সব থেকে বেশি। নেক্সট, টেলাস স্লোপ ইজ জেনেটিক্যালি ড্যাশ স্লোপ। টেলাস স্লোপটা কি, যখন স্লোপের নিম্নবর্তী অংশে, এই ধরো স্লোপ এর নিম্নবর্তী অংশে তখন উপর থেকে ক্ষয়জাত পদার্থগুলো এসে সঞ্চিত হয়ে ধীরে ধীরে একটা মৃদু বা খাড়া স্লোপ তৈরি হবে, তখন তাকে আমরা বলছি টেলাস স্লোপ। তাহলে এই স্লোপটা কিসের জন্য সৃষ্টি হচ্ছে, টেকটনিক কারণে তো অবশ্যই নয়, ভলকানিক কারণেও
হতে পারে আবার নাও হতে পারে। আবার ইরোশনাল কারণে তো অবশ্যই নেই, কারণ অ্যাকুমুলেট হচ্ছে। তাহলে সুতরাং আমাদের এটা সব থেকে বেস্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যাগ্রেডেশনাল বা সঞ্চয়ের কারণে কিন্তু সৃষ্টি হয়। এগেন আবার 4। নেক্সট 67, দ্য সোশ্যাল জিওগ্রাফি হ্যাজ অলওয়েজ বিন কমিটেড ইন্টিগ্রেটেড ইন দ্য সোশ্যাল উইথ কালচারাল। এটা কিন্তু নয়, কালচার নয়, কারণ আমরা সকালেই জানি সোশ্যাল এবং কালচার রিলেটেড, ফলে কালচারকে অবশ্যই মার্ক করবে, কিন্তু কালচার হবে না। এখানে কেন হবে না তার কারণ কি বলেছে দেখো, সোশ্যাল, সোশ্যাল জিওগ্রাফি। জিওগ্রাফির মূল কাজ কি? জিওগ্রাফি যেটা নিয়ে করে স্পেশিয়াল সায়েন্স বলে জিওগ্রাফি, তাহলে স্পেস নিয়ে আলোচনা করে। এবার সোশ্যাল জিওগ্রাফি মানে কি? ভূগোলের একটা ব্রাঞ্চ যেটা সমাজকে নিয়ে আলোচনা করে। তাহলে কোনো একটা জায়গায় বা স্থানে সোসাইটির কি কন্ডিশন সেটা নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে সোশ্যাল জিওগ্রাফি। তাহলে এখানে সোশ্যাল উইথ দ্য স্পেশিয়াল, অ্যান্সার হবে 3, স্পেসের সঙ্গে রিলেটেড। নেক্সট আবার ম্যাচিং এসেছে সিম্বল এবং কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, তো থাকেই প্রায় প্রত্যেক বছরই কোপেন। তো এটা খুব সোজা, এখানে ম্যাচিংটাও কিন্তু একদম পারফেক্ট করেছে, কোনো ভুল নেই। এ দেখো হচ্ছে ট্রপিক্যাল সাভানা, বিএস হচ্ছে স্টেপ, এস এর সঙ্গে রিলেটেড স্টেপ ক্লাইমেট, সিএস হচ্ছে মিড হিউমিড ক্লাইমেট এবং ইএফ হচ্ছে পোলার বা ফ্রোস্ট ক্লাইমেট। এটা তাহলে একদম পারফেক্ট আছে। এ হবে 4। এখানে আমরা অ্যান্সারটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো A4 বলছি, A3 আর ডি হচ্ছে আমাদের 2, অর্থাৎ 1 নম্বর। 1 নম্বরটা হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট চলে এসো, আবার রেগে রিপিট হয়ে গেল। 68, 69, 69। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট মিডরালস মডেল। মিডরালের আমরা জানি যে কেজি গুনার মিডরাল তিনি কি দিয়েছিলেন? কিউমুলেটিভ কজেশন থিওরি। এখানে যদি আমরা আগে অপশনগুলো দেখি তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবো। দেখো একটাতেই মাত্র কে আছে? এ অপশনটা। আর এ রাইট কিনা? রাইট নয়, কারণ হি গেভ দ্য থিওরি অফ কিউমুলেটিভ কজেশন। অবশ্যই মিডরাল 1957-এ তার কিউমুলেটিভ কজেশন থিওরি দিয়েছে। সুতরাং 69-এর অ্যান্সার হবে 1। এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ পরীক্ষা সময় অনেক সময় লাগবে। নেক্সট 70-এ দেখো কি বলেছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু দ্য থিওরি অফ সি ফ্লোর স্প্রেডিং। সমুদ্রের যে তলের যে সম্প্রসারণ সেই সংক্রান্ত হ্যারিয়েসের যে থিওরি, সেখানে কোনটা এর মধ্যে কারেক্ট বলেছে। কারেক্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এই যে এ 1 নম্বর যেটা এর সঙ্গে কিন্তু কিন্তু এই কোশ্চেনটার সঙ্গে রিলেটেড নয়, কারণ কন্টিনেন্টাল ডিপ থিওরি এবং সি ফ্লোর স্প্রেডিং এর একটা কনসেপ্ট দিয়েছে, যেখানে বলেছে যে সি ফ্লোর স্প্রেডিং নাকি বলেছে যে মিড ওশেনিক রিজ বরাবর সব থেকে প্রাচীন শিলাগুলো থাকে, আর একদম কন্টিনেন্টাল পাস বরাবর বা মহাদেশের প্রান্তদেশ বরাবর নবীন শিলা থাকে। এইটা হচ্ছে এর বক্তব্য। এটা ঠিক নয়, এটা ভুল। বি যদি আমরা দেখি তাহলে এ যেগুলোতে আছে সেগুলো হবে না, 1 এবং 2 এটা হবে না, এটা রং অ্যান্সার। এবার দেখো সি ডি, এবার বি কি রাইট যদি হয়, বির অ্যান্সারটা যদি পেয়ে যাই তাহলে আমরা 3 এবং 4-এর মধ্যে কোনটা হবে সেটা খুঁজে পাবো খুব সহজেই। তাহলে বিতে যেমন ভাইন্স এবং ম্যাথিউজ টেস্ট দ্য থিওরি অফ দ্য বেসিস অফ অ্যানালাইসিস অফ এজ অ্যান্ড থিকনেস অফ সেডিমেন্ট, অর্থাৎ এই সিফ্রো স্প্রেডিংকে এরা অ্যানালাইসিস করেছে কিনা। অবশ্যই করেছে, কারণ ভাইন এবং ম্যাথিউজ থিকনেস এবং শিলার ওই যে বয়স নির্ধারণের ক্ষেত্রে প্যালিও যে ম্যাগনেটিক যে অ্যানোমালি এবং সেডিমেন্টের যে থিকনেস সেটাকে এক্সামিন করে কিন্তু এই কনসেপ্টটা দিয়েছে যে সিফ্লো স্প্রেডিংটা সঠিক। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4, বি, সি অ্যান্ড ডি দ্য কারেক্ট সেন্টেন্স। নেক্সট চলে এসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে নিচে আবার একটা স্টেটমেন্ট দিয়েছে, এর মধ্যে কোনটা সঠিক তোমাদের খুঁজে বার করতে হবেই। কি বলেছে? দ্য টার্ম এথনোসেন্ট্রিক ওয়াজ কয়েন্ড বাই উইলিয়াম গ্রাহাম সুমার। আচ্ছা, এখানে আমি বলে দিই, এতগুলো পড়ার দরকার নেই, আমি এখানে একটা জিনিসই বলে দিচ্ছি। বি, এই বিটা দেখো, ব্লাচে স্টেটেড দ্যাট দ্য কালচারাল ল্যান্ডস্কেপ। আমরা জানি যে কালচারাল ল্যান্ডস্কেপ কনসেপ্ট কে দিয়েছে? কার্ল অটোইন শোয়ার। তাহলে সুতরাং ব্লাসে ভিদাল দা লাব্লাচে এই কনসেপ্টটা দেয়নি, তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু ভুল, বি হচ্ছে ভুল। এবার অ্যান্সারের দিকে যদি তাকাই তাহলে দেখবে যে 3টেতেই কিন্তু বি আছে, 2, 3, 4 প্রত্যেকটাতে বি আছে, শুধু এতে নেই। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এ অ্যান্ড ডি। আর বেশি পড়ারও দরকার ছিল না। যারা বেশি সময় নষ্ট করেছে এটাতে তারা সময় নিশ্চয়ই পাওনি, আর যে বুদ্ধিমান সে প্রথমেই এক চান্সে করে দিয়েছে। নেক্সট চলে এসে 72, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং প্রপোজিট ইন অর্ডার ফ্রম লার্জার টু স্মল স্কেল। এখানে এখানে কিন্তু বোঝার জিনিস আছে যে লার্জার টু স্মল স্কেল বলতে আমরা কি আরএফটার দিকে দেখবো না ফিচার্সগুলোর দিকে দেখবো। এখানে যখনই ম্যাপ লার্জার বলবে তাহলে আমাদের বুঝতে হবে যার আরএফ হচ্ছে কম, এর কিন্তু রিভার্স রিলেশন থাকে আরএফ এর সঙ্গে লার্জার স্কেল। মানে যদি আরএফ ছোট হয় তাহলে ফিচার্সগুলোকে খুব বড় করে দেখায়, সেই জন্য একে বলা হচ্ছে লার্জার স্কেল।
এবার আমরা যদি দেখি এগুলোতে তাহলে দেখবো টোপোসিটের আমাদের যে মৌজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপে দেখবে এই ধরনের মানগুলো থাকে 63 K/7/2, অর্থাৎ এদের বিভিন্ন সিরিজ। এবার এখানে একটা আমি জাস্ট ট্রিক পরের বারে যদি কোনো পরীক্ষায় পড়ে এন্ট্রান্স, যে সেগুলো মনে রাখবে যে যত এখানে বড় হবে তত সেই কিন্তু ম্যাপটা আরো বেশি বড় বড় মৌজা ম্যাপ ক্যাডাস্ট্রাল ম্যাপে থেকে এইরকম থাকে। তাহলে যার ভ্যালু বেশি এখানে সে লার্জার, তাহলে ডি হচ্ছে লার্জার টু স্মল বলেছে, তাহলে ডি হচ্ছে ফার্স্ট, এ হচ্ছে সেকেন্ড, সি হচ্ছে থার্ড আর বি হচ্ছে ফোর্থ। এবার দেখি আমরা দেখি ডি এ সি বি আছে কি না, ডি এ সি বি, ডি এ সি বি। ওকে, তাহলে পারফেক্ট, একদম রাইট করেছে, ডি এ সি বি অ্যান্সার। 72 অ্যান্সার হচ্ছে 3। নেক্সট 73। আচ্ছা এখানে একটা বলে দিই, 73-তে আসার আগে আজকে আমি ফার্স্ট 50 কোশ্চেন নিয়ে আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আমরা লাস্টের যে 50 কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, ফার্স্ট 50 কোশ্চেন, আর এটা শেয়ার করে দাও। নেক্সটের যে পার্ট 2 আসবে সেটা কিন্তু অবশ্যই দেখো, যদি ইনফরমেটিভ মনে হয় এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। নেক্সট হলো 73, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ওসানিক স্যালিনিটি। সমুদ্রের লবণতার সঙ্গে একটা স্টেটমেন্ট দিয়েছি, এইগুলো থেকে প্রত্যেক বছর প্রায় কোশ্চেন থেকে স্যালিনিটি থেকে, এটা থাকে 9% দিয়ে থাকে। এ থেকে বলেছে স্যালিনিটি ওসান ইজ ম্যাক্সিমাম ইন ডোলড্রাম, অর্থাৎ ডোলড্রাম স্যালিনিটি বেশি, কিন্তু অ্যাকচুয়ালি ডোলড্রামে স্যালিনিটি বেশি নয়, কারণ ডোলড্রাম আমাদের নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, আর আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চল বেশি বৃষ্টিপাত হয়, সেই জন্য ফ্রেশ ওয়াটার মেশে, ফলে এখানে কিন্তু লবণতার পরিমাণ সমুদ্রের সব থেকে বেশি নয়। বিতে কি বলেছে স্যালিনিটি ইন রেড সি ইজ মোর দেন দ্য চায়না সি, অফকোর্স রেড সিতে বেশি, কারণ রেড সি হচ্ছে অনেকটা ক্লোজ সি, লোহিত সাগর, ফলে সেখানে কিন্তু স্যালিনিটি বেশি। তাহলে আমাদের এখানে কারেক্ট স্টেটমেন্ট বি হচ্ছে কারেক্ট, এ রং। সরি। নেক্সট সিতে কি বলেছে স্যালিনিটি ইজ হাই ইন দ্য নর্দার্ন পার্ট অফ ক্যাসপিয়ান সি ডিউ টু হাই রেটস অফ ইভাপোরেশন। ক্যাসপিয়ান সি নর্থে মানে উত্তর গোলার্ধে আরও উত্তরে যদি যাই সেখানে কি রেট অফ ইভাপোরেশন বেশি হয়, সেখানে তো সানলাইট সরাসরি পৌঁছয় না, তাহলে ইভাপোরেশন কম হবে। দক্ষিণে যদি বলতো তাহলেও কিছুটা বেশি উত্তরের থেকে, কিন্তু যেহেতু উত্তর বলেছে তাহলে সিও কিন্তু রং স্টেটমেন্ট। ডি কি বলেছে স্যালিনিটি ইন বেরিং সি ইজ মোর দেন দ্য বাল্টিক সি। বেরিং সিতে স্যালিনিটির পরিমাণ বেশি কার থেকে, বাল্টিক সির তুলনায় বেরিং সিতে সব থেকে বেশি স্যালিনিটি পাওয়া যায়। এটা যদি আমরা দেখি এর কিন্তু অ্যান্সারটা সঠিক, কারণ বেরিং সির স্যালিনিটি হচ্ছে 32 থেকে 33 গ্রাম পার পার্টস, কিন্তু যদি আমরা বাল্টিক সিতে দেখি সেটা কিন্তু অনেক কম। সুতরাং এখানে আমাদের অ্যান্সার হবে বি আর ডি হচ্ছে রাইট। এখানে কি দেখি বি অ্যান্ড ডি অনলি আছে, বি সি ডি, বি অ্যান্ড ডি, হ্যাঁ 2 নম্বরেরটা হচ্ছে পারফেক্ট, বি অ্যান্ড ডি অনলি। ওকে, নেক্সট 74 কি আছে আমাদের, আবার একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং প্রসেস অফ মাস হোস্টিং, মাস হোস্টিং থেকে দিয়েছে বেস্ট অন দ্য মুভমেন্ট ফ্রম স্লো টু ফাস্ট, ধীর থেকে দ্রুত গতির মধ্যে। তাহলে এর মধ্যে আমরা জানি সয়েল ক্রিপ হচ্ছে সব থেকে স্লো, যাকে আমরা খালি চোখে দেখতে পারি না। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের হবে সলিফ্লাকশন, সলিফ্লাকশন যেটা আমরা ওই পেরিগ্লেসিয়াল অঞ্চলে দেখতে পাচ্ছি সলিফ্লাকশন। এরপর হচ্ছে আমাদের আর্থ ফ্লো এবং লাস্ট হচ্ছে মাড ফ্লো, যেটা ওই ভলকানিক রিলেটেড থাকে, সেই জন্য এটা খুব বেশি পরিমাণে দ্রুত হয়। তাহলে হচ্ছে সি বি এ অ্যান্ড ডি, সি বি এ অ্যান্ড ডি, সি আছে সি, সি বি ডি এ, ডি এ, ডি এ, এটা মানে 74 হচ্ছে 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট 75-এ কি বলেছে ড্যাশ ইজ নট ইনক্লুডেড 15 এগ্রোক্লাইমেটিক রিজিয়নস অফ ইন্ডিয়ান ক্লাসিফাই দ্য প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন যে 15টা এগ্রোক্লাইমেটিক রিজিয়ন ভাগ করছে তার মধ্যে কোনটা এর মধ্যে পড়ে না। এখানে আমরা যদি দেখি 4টের মধ্যে 2টো কিন্তু সেম, দেখো এই ওয়েস্টার্ন রাজস্থান অ্যান্ড দ্য ডেজার্ট, থর ডেজার্ট, এই দুটো সেম, এই দুটো সেম মানে ভারতের পশ্চিমবঙ্গ দিকে থর অবস্থিত আর ওয়েস্টার্ন রাজস্থান রাজস্থানী অবস্থিত। সুতরাং কোনটা ইনক্লুড করেন, এই 2, 3, 4 ইনক্লুড করেছে, ওয়েস্টার্ন রাজস্থানটা ইনক্লুড করেছে কিন্তু থর ডেজার্টটা ইনক্লুড করেনি। সুতরাং এখানে আমাদের অ্যান্সার হবে 1, অর্থাৎ যেটা ইনক্লুড করেনি সেটা হচ্ছে 1। নেক্সট হচ্ছে 76, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্ট্র্যাটেজিক ট্রেড অফ ইন্ডিয়ান ওশান ফ্রম ইস্ট টু ওয়েস্ট, অর্থাৎ যে স্টেটগুলো আছে, অর্থাৎ আমাদের যেগুলোকে যেগুলোকে প্রণালী বলে, সেই স্টেটগুলো কোথা থেকে ইস্ট টু ওয়েস্টের দিকে সাজাতে পারছে, ইন্ডিয়ান ওশানে ইস্ট টু ওয়েস্ট।
এবার দেখো পক সিরিজ হচ্ছে আমাদের পক প্রণালী, যেটা ভারতবর্ষের আমরা জানি। কিন্তু তার আগে কোনটা আছে, তার আগে আছে এই মালাক্কা স্টেট, যেটা কিন্তু ইন্দোনেশিয়াতে অবস্থিত। ইন্দোনেশিয়ার একটা স্টেট আছে মালাক্কা, তাহলে ইন্দোনেশিয়া সবথেকে ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত, তাহলে সেটা প্রথম। তারপরে হবে ডি এ যদি থাকে আমরা কিন্তু খুঁজে পেয়ে যাবো ডি এ। দেখো ডি এ কি আর কোথাও আছে? নেই ডি এ, তাহলে ওয়ান হবে, ডি এ হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি আমি বলে দিই তাহলে বি হচ্ছে যে স্টেট অফ হারমুজ হচ্ছে আমাদের ওমানের একটা প্রণালী, আর বাব আল মানদিফ হচ্ছে ইয়েমেনের প্রণালী, অর্থাৎ আরো পশ্চিম দিকে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 76-এ 1। 77-এ হচ্ছে কি আমাদের একই রকম, আবার দেখি আবার একটা ম্যাচিং দিয়েছে প্রসেস এবং ল্যান্ডফর্মস দিয়েছে। ফ্লুভিয়াল প্রসেস আমরা যদি ঠিক করেছি, স্ট্রাকচারাল বেঞ্চেস, সি ওয়েভস, টম্বোলো, যে ছোট ছোট গম্বুজগুলো সৃষ্টি হয়। ফ্লুভিও গ্লেসিয়াল আউটওয়াশ প্লেন, বৈবিধত সমূহ, যেটা হিমবাহ এবং জলের প্রভাবে সৃষ্টি হয়। আর পেরিগ্লেসিয়াল হচ্ছে পিঙ্গ। তাহলে সুতরাং ঠিক আছে একদম, তাহলে অ্যান্সারটা একদম পারফেক্ট করেছে। A3, B1, C4 এবং D2। নেক্সট ফর্মুলা দিয়েছে, এই ফর্মুলাটা কিন্তু যেটা দিয়েছে দেখো, রুট সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। এটা কিন্তু সামেশন এন বা সামেশন এফ হতো যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি, কিন্তু এটা সিঙ্গেল মেথড, গ্রুপ ডেটা না, আনগ্রুপ ডেটা তো ডেটা দিয়েছে, ফলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। অ্যান্সার হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3, এর ভুল করেছে। 79-এ দেখো, বুক, বই বা পেপার, অথরের নাম দিয়েছে আর্লি হিস্ট্রি অফ দ্য ম্যানকাইন্ড বাই টেলর। এক্সেপশন ইন জিওগ্রাফি, যেটা আমরা রিচার্ড হাডসন এবং সিফারের যে দ্বন্দ্ব, সেটা আমরা যে থিওরিটি পড়েছি সেটা হচ্ছে সিফার। দ্য পালস অফ এশিয়া আমরা জানি হান্টিংটন, এবং লা জিওগ্রাফি হিউম্যানিজ বাই ব্রুনেস। তাহলে সুতরাং আমরা পেয়ে যাচ্ছি এ হচ্ছে 3, A3B4, A3B4 কোথায় আছে দেখো, A3B4, C1, C1, D2, 2। তাহলে অ্যান্সার হবে 79-এ 2। 80, arrange the following satellite sensor in অ্যাসেন্ডিং অর্ডার অন দেয়ার স্পেশাল রেজলিউশন। স্পেশাল রেজলিউশন অনুসারে তাদের সাজাতে বলেছে। আমরা যদি দেখি যে প্যানক্রোমেটিক, যে এদের রেজলিউশন সব থেকে ভালো হয়, অর্থাৎ কম এরিয়া জুড়ে এরা ছবি তোলে। এর মধ্যে আবার কার্টোসাইট 2 হচ্ছে মাত্র 1 মিটারের থেকেও কম রেজলিউশন। তারপর হচ্ছে ওভারভিউ প্যান, যার হচ্ছে 2 মিটারের কাছাকাছি রেজলিউশন। আইকনক্স হচ্ছে 3 মিটার, এবং রিসোর্স এট লিজ 4 হচ্ছে 5.6 মিটারের কাছাকাছি। সুতরাং আমরা যদি দেখি তাহলে বি ডি এ সি, বিডি এসি, বিডি, এই যে বিডি এক নম্বর আছে, দেখো এক নম্বর আছে বিডি এসি, এটা আমাদের অ্যান্সার। নেক্সট 81-এ কি বলেছে, হাওয়াই দ্বীপপুঞ্জের একটা আগ্নেয়গিরি, যেটাকে হচ্ছে কিলেইউ অ্যাক্টিভ ভলকান, এই সিচুয়েটেড কোথায় অবস্থিত, কোন প্লেট বাউন্ডারিতে, না এটা মেন্টাল পিম। কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, ওসানিক কনভার্জেন্ট। আমরা যদি দেখি যে হাওয়াই দ্বীপ কিন্তু কোনো প্লেট বাউন্ডারিতে অবস্থিত নয়, এটা কিন্তু একটা হটস্পট। যে পৃথিবীতে যে কয়েকটা হটস্পট আছে তার মধ্যে হাওয়াই কিন্তু একটা হটস্পট, আগ্নেয় হটস্পট। সুতরাং এটা হবে যে মেন্টাল ফিল্ম। মেন্টাল ফিল্ম কি হচ্ছে, ওই ভূপবন্তরের ফাটল থেকে যখন অ্যাসিনের স্তর থেকে ম্যাগমা আস্তে আস্তে করে বেরিয়ে আসবে ভূপৃষ্ঠে, তখন তাদের মধ্যে ফিল্ম, এই তাহলে এটা হচ্ছে কি একটা মেন্টাল ফিল্ম বা প্লুটন। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ মোস্ট এমফাসিস বাই স্পাইকম্যান রিমল্যান্ড থিওরি। আমরা জানি রিমল্যান্ড থিওরিতে সেন্ট্রাল লোকেশন নয়, ভুল দিয়েছে, সি পাওয়ারের উপর রিমল্যান্ড কিন্তু গুরুত্ব দিয়েছিল, আর হার্টল্যান্ডে সেন্ট্রাল লোকেশন, ল্যান্ড পাওয়ারকে সি পাওয়ার হচ্ছে স্পাইকম্যান, আর ল্যান্ড পাওয়ারে হার্টল্যান্ড থিওরিতে আমাদের ম্যাকেন্ডার ল্যান্ড পাওয়ারকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। 83-তে হুইচ অফ দ্য ফলোইং ল গিভেন ইনসাইট অ্যাবাউট দ্য রেডিয়েশন থিওরি, অর্থাৎ রেডিয়েশনের সঙ্গে যে থিওরিগুলো রিলেটেড সেখানে এখানে দিয়েছে। এখানে দেখো এই উইন্ড ডিসপ্লেসমেন্ট ল, স্টিফেন ব্লোজম্যান ল এবং ক্রিচফস ল, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ওই ইসের সঙ্গে রিলেটেড, তোমার রেডিয়েশনকে কতটা রেডিয়েট করে। আর প্ল্যাঙ্কস ল, এটাই শুধুমাত্র রেডিয়েট হচ্ছে কি ব্ল্যাক বডির সঙ্গে, ব্ল্যাক বডি কতটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে রিলেটেড আছে সেটা কিন্তু এই প্ল্যাঙ্কস বলেছে, যেখানে তিনি বলেছেন যে স্পেকট্রাল ডেন্সিটি অফ ইএমআর ইমিটেড বাই ব্ল্যাক বডি, কৃষ্ণ বস্তু, সেটা কিন্তু তাহলে প্ল্যাঙ্কস লতে আমরা খুঁজে পাই এই স্টেটমেন্টটা যেটা বলেছে। সুতরাং এখানে 83 এর অ্যান্সার হবে 3। 84-এ কি বলছে, দ্য আর্থকুইক অফ প্যাসিফিক কোস্ট মেক্সিকো অ্যাসোসিয়েট উইথ সাবডাকশন বাউন্ডারি অফ দ্য কোকোস, নাজাকা, জোয়ান দ্য ফুকো এবং নর্থ আটলান্টিক। তাহলে স্পেসিফিক প্লেট, এর মধ্যে নর্থ আটলান্টিক বলেছে, তাহলে এটা হবে না, এটা একদম ক্যান্সেল। নাজাকা প্লেট যদি আমরা দেখি সাউথ আমেরিকা এবং
স্পেসিফিক প্লেটের মধ্যে অবস্থিত। জুয়ান দা ফুকো নর্থ আমেরিকা এবং প্যাসিফিক প্লেটের মধ্যে অবস্থিত। একমাত্র কোকোস প্লেট যেটা হচ্ছে মেক্সিকোর সঙ্গে রিলেটেড, ছোট্ট একটা প্লেট প্যাসিফিক প্লেট, আর এদিকে ওই মেক্সিকো যে গালফ অফ মেক্সিকো সেইখানে এই কোকোস প্লেট দ্বারা গঠিত। তাহলে অ্যান্সার হবে 84-এ 1। 85-এ দেখি, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কান্ট্রিজ অ্যাসেন্ডিং অন দ্য বেসিস অফ ডেন্সিটি অফ পপুলেশন 2022 অনুসারে পপুলেশন ডেন্সিটি অনুসারে যদি দেখি আমরা, এটা একদম একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যেখানে আমরা তো দেখবো প্রথমে হচ্ছে ভুটান, অ্যাসেন্ডিং অর্ডার যেহেতু বলেছে তাহলে প্রথমে হচ্ছে ভুটান, তারপরে হচ্ছে সি, বাংলাদেশে আমরা জানি পপুলেশন অনেক বেশি, সি হচ্ছে নেদারল্যান্ডস, ডি হচ্ছে মোনাকো, মোনাকো বলছি, বি হচ্ছে বাংলাদেশ, মোনাকো, মোনাকো একটা চায়নার ওই সাইডের একটা দেশ, খুব প্রচুর জনসংখ্যা, ডেন্সিটি অনেক বেশি। তাহলে অ্যান্সার হবে আমাদের 2, এ সি বি ডি। নেক্সট 86, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসেম্বলি বাই ওয়েভার ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি। এই অ্যান্সারটা আমি দেবো না, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এর মধ্যে কোনটা হবে। ওকে, এখানে কিন্তু ভুল আছে, সেই জন্য আমি বলছি এটা তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। নেক্সট, ফ্রাইডম্যানস মডেল ইজ নোন অ্যাজ, ফ্রাইডম্যান মডেল আমরা জানি যেটা সেন্ট্রো পেরিফেরি মডেল বলেছে, অ্যাকচুয়ালি এটা কোর পেরিফেরি মডেল আমরা শুনেছি, কিন্তু সেন্ট্রাল আর সেন্ট্রো জাস্ট একটু এনটিআই আমাদের সঙ্গে খেলে নিয়েছে, কোরের বদলে সেন্ট্রা দিয়ে দিয়েছে। আর গ্রোথ পোল আমরা জানি পেরাক্সার, কিউমুলেটিভ কজেশন থিওরি মিডলার, আর ট্রিকল ডাউন অ্যান্ড পোলারাইজেশন হচ্ছে হাসম্যানের দেওয়া। তাহলে সেন্ট্রো পেরিফেরি থিওরি হবে ফ্রাইডম্যানের। নেক্সট 88-এ বলেছে র্যাঙ্ক সাইজ রুল ইন ইন্ডিয়া অ্যাপিয়ার্স হোল্ড গুড ইন দ্য স্টেট, অর্থাৎ র্যাঙ্ক সাইজ রুল ভারতবর্ষের কোন স্টেটের মধ্যে সব থেকে বেশি পারফেক্টলি অ্যাপ্লাই করা যায়। দেখো কেরালা, আর র্যাঙ্ক সাইজ রুলে কি বলেছে যে ফার্স্ট র্যাঙ্ক সিটির থেকে তার নেক্সট র্যাঙ্কে যে সিটির পপুলেশন হবে সেটা হাফ হবে। তবে কেরালাতে যদি দেখি, কেরালার এমন কোনো টাউন কি আছে যার পপুলেশন এই ধরনের তার ফার্স্ট র্যাঙ্ক সিটির থেকে সেকেন্ড র্যাঙ্ক সিটিতে হাফ? নেই। মধ্যপ্রদেশেও নেই, প্রায় অলমোস্ট সেম, গোয়ালিয়র, ভোপাল, তারপর ইন্দোর, এগুলো সব মোস্ট প্রবাবলি একই রকম, পাঞ্জাবেও ঠিক একই রকম। কিন্তু আমরা যদি রাজস্থানে দেখি, রাজস্থানের যে রাজধানী জয়পুর, জয়পুরের পপুলেশন তার নেক্সট যে টাউন তার থেকে কিন্তু অনেক বেশি, প্রায় 3-4 গুণ, সেই জন্য রাজস্থান হবে এখানে অ্যান্সার। 88 হচ্ছে 3। And the word nomothetic stand for law seeking discipline, describe the unique things and descriptive science study of nomads। এটা তো নয়, ডেসক্রিপটিভ সায়েন্স, সায়েন্স বলেছে কিন্তু ডেসক্রিপটিভ সায়েন্স কোনোদিন ডেসক্রিপটিভ হয় না, সায়েন্স সবসময় নমোথেটিক হয় বা লজিক্যাল হয়। আর ডেসক্রিপশন অফ ইউনিক থিংস, একই জিনিস বর্ণনামূলক, এটা কোনোটাই নয়। এটা 1 নম্বর হবে যে ল সেকিং ডিসিপ্লিন, যেটা ল বা নিয়মকে জিজ্ঞাসা করে বা নিয়ম তৈরির দিকে গুরুত্ব দেয়, তাকে আমরা বলেছি নোমোথেটিক। আর এর উল্টো দিকে ছিল ইডিওগ্রাফিক, যেটা হচ্ছে রিজিওনাল কনসেপ্ট, এটা স্টেট তোমার থট থেকে দিয়েছে। আর 90-তে দেখো, দ্য পিরামিড নাম্বার ইজ ইনভার্টেড ইন ইকোসিস্টেম, কোন পিরামিড নাম্বার পিরামিড যেটা ইনভার্টেড হয় সেটা কোনটা? পন্ড, গ্রাসল্যান্ড, ট্রি অ্যান্ড ফরেস্ট। এর মধ্যে আমরা জানি যে কোনোটাই নয়, একমাত্র ট্রি। কারণ ট্রিতে যদি দেখি নাম্বার পিরামিড যেরকম যদি আমরা সাজাই, তাহলে আমরা বুঝতে পারবো সব থেকে নিচে কে আছে? ট্রি। এটা কত? একটা গাছ। তারপর উপরে পিরামিডে যদি দেখি কতগুলো বার্ডসকে আমরা কল্পনা করি, তাহলে বার্ডস থাকলো, তার উপরে যদি বার্ডসের মধ্যে যদি ইনসেক্টগুলো থাকে সেগুলোকে যদি দেখি, তাহলে নাম্বারের দিক থেকে ট্রি হচ্ছে একটা মাত্র গাছ, তার মধ্যে হয়তো 100 কি 200টা পাখি আছে। আবার ওই 100 কি 200 পাখির মধ্যে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ আছে। তাহলে আমাদের ইনভার্টেড পিরামিড এখানে কোনটা হবে? ট্রি, নাম্বারের দিক থেকে। কারণ আমরা কি জানি যে বেস লেভেলে সর্বদা সব থেকে বেশি পপুলেশন থাকে, কিন্তু এখানে উল্টোটা দেখছি, বেসে আছে একটা মাত্র পপুলেশন, তার থেকে টপে আছে সব থেকে বেশি জনসংখ্যা বা পপুলেশন। ওকে, সেই জন্য এটাই হবে আমাদের ট্রি হচ্ছে ইনভার্টেড পিরামিড। 91, হুইচ অফ দ্য ফলোয়িং জিওগ্রাফিক্যাল কনসেপ্ট আর ইন্সপায়ার্ড বাই ডারউইনস অরিজিন অফ স্পিসিস। ডারউইন যে বিখ্যাত বই 1859 সালে যেটা দিয়েছিল, সেই বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস দ্বারা কে প্রভাবিত হয়েছিল? সিফ্লোস্পেটিং হ্যারিয়েস, এখানে কোনো কনসেপ্ট পেয়েছো যে অরিজিনের ডারউইনের তত্ত্ব নেই। কোরোলজি বা হেটনার, যেহেতু ডারউইন তত্ত্বের অনেক আগে, রিজিওনাল জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। মেন্টাল ম্যাপ বাই গোল্ড অ্যান্ড হোয়াইট, এটা যদিও রিলেটেড নয়, কিন্তু তবুও মেন্টাল ম্যাপ হবে না, কারণ এটা বিহেভিয়ারাল জিওগ্রাফির সঙ্গে রিলেটেড, মানুষের বিহেভিয়ারের সঙ্গে, কিন্তু এখানে অরিজিন অফ স্পিসিসের সঙ্গে রিলেটেড নয়। যেটা রিলেটেড সেটা হচ্ছে সাইকেল অফ ইরেশন বাই ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস। কারণ আমরা জানি যে ডেভিস 3টে ভাগে ভাগ করেছিল, ইয়ং, ম্যাচিওর্ড এবং ওল্ড। আর অরিজিন মানুষের জীবনকে বা উৎপত্তিকে সেই একই রকম আমরা ভাগ করতে পারি, যৌবন, পরিণত এবং বার্ধক্য, সেই জন্য এটা হবে সাইকেল অফ ইরেশন।
92-তে আবার এগেন ম্যাচিং দিয়েছে, কি বলেছে অ্যাবসলিউট হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি, মিক্সিং রেশিও এবং রিলেটিভ হিউমিডিটি, এর মধ্যে কোনটা এক্সপ্রেস করে। এবার প্রথমেই যেটা পারি রিলেটিভ হিউমিডিটি, সেটা আমরা সকলেই জানি যে এটা পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখবো D1 আছে কিনা। D1 কি আছে? হ্যাঁ D1 তিনটেতেই দিয়ে আছে, মানে আমাদের সঙ্গে আবার ফাঁসিয়ে দিয়েছে পুরো। D1। এবার এখানে আমরা দেখে নিই যে অ্যাবসলিউট হিউমিডিটি যদি আমরা দেখি তাহলে আমরা মেজারমেন্ট করি গ্রাম পার কিউবিক মিটারে, অ্যান্ড স্পেসিফিক হিউমিডিটি মেজারমেন্ট করা হয় আমাদের গ্রাম পার কিলোমিটার কিলোগ্রামে। আর মিক্সিং রেশিও হচ্ছে এটি সংজ্ঞাতে বলা আছে যে মাস অফ ওয়াটার ভেপার, অর্থাৎ কতটা জলীয় বাষ্প আছে একটা শুষ্ক বায়ুতে তার যে অনুপাত তাকেই আমরা বলি মিক্সিং রেশিও। তাহলে C3 D1 C3 দেখো C3 D1 আছে। তারপরে আমাদের B4 দেখা যাক, এই যে B4, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 2। 93-তে দেখো ম্যাচ দ্য লিস্ট ওয়ান লিস্ট, আবার লিস্টিং দিয়েছে কি লাং ক্যান্সার আছে, এখানে ডিজিজ দিয়েছে এবং তার কারণগুলো দিয়েছে। লাং ক্যান্সার কিসের জন্য হয়? ধোঁয়া, স্মোকের কারণে হয়। ব্ল্যাক ফুড ডিজিজ আর্সেনিক ওয়াটার। স্কিন ক্যান্সার হচ্ছে আমাদের ওভার এক্সপোজার আল্ট্রাভায়োলেট, সূর্যের রশ্মির সঙ্গে বেরোলে যে বিদেশি বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেগুলো হয়। আর মিনামাটা ডিজিজ আমরা জানি মার্কারির সঙ্গে রিলেটেড। তাহলে এখানে অ্যান্সার আমরা কোথায় পেয়ে যাবো? এরও অ্যান্সার আমরা পাবো D1, যেটা দিয়েছে 3 নম্বর, একদম পারফেক্ট। 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এই বেছে A2B3C4D1। 94-এ কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন ক্লাইমেটোলজি থেকে কোশ্চেন। কি বলেছে? দ্য হারিকেন লেভেল সাইক্লোনস হ্যাভ 119 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। অর্থাৎ হ্যারিকেনের ক্ষেত্রে, যেটা ট্রপিক্যাল সাইক্লোন একটা, কোথায় বলে? আমেরিকাতে, আমেরিকার উপকূলে হ্যারিকেন বলা হয়। তো সেখানে উইন্ড স্পিডে বলেছে 119 কিলোমিটার হলে তাকে আমরা হ্যারিকেন বলি। আমরা যদি বিফোর্ড স্কেল অফ দেখি উইন্ড স্পিডের সংক্রান্ত, বিফোর্ডের যে স্কেল, সেখানে কিন্তু এটাই বলা হয়েছে 119 কিলোমিটার স্পিড হলে তাকে আমরা হ্যারিকেন বলি। বিতে কি বলেছে? উইথ দ্য ট্রেন্ডস অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং বাড়ার সাথে সাথে ট্রপিক্যাল সাইক্লোন ডিক্রিজ হয়ে গেছে। এটা ঠিক? এটা ঠিক উল্টোটা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং যত বাড়ছে ট্রপিক্যাল সাইক্লোন তত বাড়ছে। তার মানে কারেক্ট নয় এটা, বি ভুল। ট্রপিক্যাল সাইক্লোনস আর ফ্রিকুয়েন্টলি ইন সাউথ আটলান্টিক ওশান। সাউথ আটলান্টিক ওশানে আমরা যদি দেখি ট্রপিক্যাল সাইক্লোন সব থেকে বেশি হয়। সাউথ আটলান্টিকে হয়, কারণ আটলান্টিকের সাউথ হলে আমাদের চলে আসছে কোথায়? ইকুয়েটর পেরিয়ে ট্রপিক অফ ক্যাপ্রিকন পেরিয়ে একদম চলে আসছে, ফলে সেই দিকটা হচ্ছে না, কারণ ট্রপিক্যাল সাইক্লোন হয় মিড আটলান্টিক ওশান বরাবর। সো যদি ম্যাপটা দেখো, ওয়ার্ল্ডের ম্যাপ দেখলে, তাহলে ওই মধ্যভাগটাতে বেশি পরিমাণে হয়। আর দে ডু নট ডেভেলপ ক্লোজ টু ইকুয়েটার অ্যান্ড ডু নট ক্রস ইট। দে ডো নট ডেভেলপ ক্লোজ টু দ্য ইকুয়েটার। আচ্ছা, ইকুয়েটারের কাছাকাছি ডেভেলপ করেন, আমরা জানি ট্রপিক্যাল সাইক্লোন ইকুয়েটারের কাছে হয় না, কারণ এখানে আমাদের কি পায় না? কোরিওলিস ফোর্স কম থাকে সব থেকে। কোরিওলিস ফোর্স 0 হচ্ছে ইকুয়েটার আর 90 হচ্ছে মেরুতে। ফলে এখানে ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টিতে আমাদের কোরিওলিস ফোর্স দরকার, ওই যে ঘূর্ণনটা সিস্টেম তার জন্য দরকার। ফলে এই ডিটা হচ্ছে রাইট। তাহলে এ অ্যান্ড ডি 4 হচ্ছে অ্যান্সার আমাদের। অনেকগুলো 4 হলো, কেউ যদি আন্দাজে 4 মেরে থাকে তাহলে সে একদম ফাটিয়ে দিয়েছে। 4 হচ্ছে অ্যান্সার। 95, তারপরে দেখো দ্য ক্রেডিট অরিজিনেটেড দ্য লিটারেসি ট্র্যাডিশন ইন দ্য জিওগ্রাফি গোজ টু। অর্থাৎ জিওগ্রাফিতে যে লিটারেসির যে ট্র্যাডিশন, এটা নিয়ে অনেক কন্ট্রিবিউশন আছে। কারো মতো হেকাটিয়াস, কারো মতো হেরোডোটাস, এই দুটোর মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। আমার প্রেফার করছে হেকাটিয়াস। যদি কেউ হেকাটিয়াস করে থাকো তাহলে আশা করি হবে, বা তোমাদের যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমাকে অন্য কোনো মনে হচ্ছে কমেন্ট করে জানাবে। 96-এ বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সারফেস ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার অ্যালবেডো। অ্যালবেডোর ডিসেন্ডিং অর্ডার কারণটাতে হয় সেটাকে আমাদের বলেছে। তাহলে আমরা যদি দেখি সব থেকে বেশি অ্যালবেডো যে তৈরি করে সে হচ্ছে ফ্রেস্নো। ফ্রেস্নোতে আমরা জানি প্রায় 90 থেকে 95% অ্যালবেডো হয়, মানে যেটাই আসি তাই পুরোটাই ফ্রিজ। এরপর হচ্ছে ক্লাউড। ক্লাউড থেকে বেশিরভাগটা হয় বি থিন ক্লাউড, যেটা পাতলা, মানে যেখানে জলীয় বাষ্পের পরিমাণ আছে। নেক্সট হচ্ছে এখানে আছে, এখানে আমি যেটা বলি যে তোমাদের অনেকের মনে হতে পারে জল, কিন্তু জলটা নয়। তার কারণ হচ্ছে কি, এই পরের যে সেগমেন্টটা দিয়েছে সান নিয়ার জেনিথ। জেনিথ মানে একদম মাথার সোজাসুজি। মাথার সোজাসুজি সূর্য থাকে, জল কিন্তু তাহলে রিফ্লেক্ট করে না, খুব কম রিফ্লেক্ট করে। কিন্তু যদি 45 অ্যাঙ্গেলে থাকে সান রে, তখন কিন্তু জল থেকে অ্যালবেডো অনেক বেশি হয় তার থেকে স্ট্রেট যদি থাকে। সুতরাং এ কিন্তু হবে না। অনেকে কিন্তু এটা ভুল করেছো আশা করছি আমি, কারণ এটা এই জিনিসটা বোঝাচ্ছি। তো সেই জন্য আমাদের ফ্রেশনো, ক্লাউড, স্যান্ড এবং ওয়াটার, এ হবে সব থেকে শেষে। দেখা যাক CBDA আছে কিনা। CBDA, হ্যাঁ এই যে 3 CBDA, এটা হবে আমাদের অ্যান্সার।
97 কি বলেছে না, অ্যারেঞ্জ দ্য ফলোইং কান্ট্রিজ অ্যাসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ শেয়ার ইন এক্সপোর্ট কমার্শিয়াল। থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে আমি জাস্ট বোঝানোর কিছু নেই, আমি বলে দিচ্ছি এক্সপোর্টের দিক থেকে সব থেকে কম যেটা করে ওয়ার্ল্ডের সাপেক্ষে সেটা হচ্ছে আমাদের ব্রাজিল সব থেকে কম, তারপর হচ্ছে আমাদের থাইল্যান্ড, নেক্সট হচ্ছে নেদারল্যান্ড এবং ডি হচ্ছে ইউকে। যদি এটা রিভার্স হতো তাহলে ইউকে ফার্স্ট, আর সব থেকে বেশি যে করে সে হচ্ছে ইউএসএ। 98 which type of settlement is formed where several road converge? যখন একাধিক রোড কোন একটা অঞ্চলে কনভার্জ করে তাহলে সেখানে কি হয়? রেক্ট্যাঙ্গুলার হয় না, টি শেপটা হয় না, টি হচ্ছে এরকম হয় না, কিন্তু আমাদের যেটা হয় স্টার লাইক শেপ, একদম পারফেক্ট অ্যান্সারও সঠিক করেছে, স্টার লাইক শেপ তৈরি হয়। 99 অ্যারেঞ্জ দ্য ফলোইং সিস্টেম ইন ডিসেন্ডিং অর্ডার ফ্রম নেট প্রাইমারি প্রোডাকশন কেজি পার মিটার স্কোয়ার পার ইয়ার। নেট প্রাইমারি প্রোডাকশন দিক থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তাহলে আমরা যদি দেখি সব থেকে বেশি নেট প্রাইমারি প্রোডাকশন করে আমাদের ফ্রেশ ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার সোয়াম্প অ্যান্ড মাসেস, কারণ এগুলো জানি যে ইকোটোন টাইপের, ফলে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্টিভিটি হয়। তারপর হচ্ছে মিড ল্যাটিটিউড ফরেস্ট, তারপর মিড ল্যাটিটিউড গ্রাসল্যান্ড এবং সবশেষে ওপেন ওশন। ওপেন ওশনে সেরকম তো ভেজিটেশন থাকে না, ফলে ওই কতগুলো অ্যালগি জাতীয় বা ফাইটোপ্লাঙ্কটন থাকে, এছাড়া তো সেরকম প্রোডাকশন হয় না, ফলে আমরা যদি দেখি ফ্রেশ ওয়াটার সব থেকে বেশি। সি ডি এ বি, সি ডি সি ডি এ বি, সি ডি এ বি 1, 99 হচ্ছে 1, 100। অ্যান্ড ফাইনাল লাস্ট কোশ্চেন, তো লাস্ট এই পার্টের লাস্ট কোশ্চেনে দেখে নেবো কি আছে। এটাও কিন্তু একটু জটিল টাইপের কোশ্চেনটা দিয়েছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং সিটিজ ইন ডিসেন্ডিং লেন্থ অফ ডে লাইট। সব থেকে কম সূর্যালোক পায় ইন সামার সিজন, গ্রীষ্মকালে সব থেকে সূর্যালোক কম পায় কোনগুলো? সবগুলো কিন্তু নর্থ গোলার্ধে আছে, উত্তর গোলার্ধে। এবার কিন্তু আমাদের পরপর সাজাতে হবে একদম পোল থেকে ইকুয়েটর পর্যন্ত। তাহলে পোল সব থেকে কাছে যদি দেখি আমরা কে দেখবো? রাশিয়া, তাহলে মস্কো, তারপর হচ্ছে চীন সাংহাই, তারপর আমাদের বাংলাদেশ, তারপর একদম ইকুয়েটরের কাছে আছে চেন্নাই। তাহলে আমরা যদি দেখি তাহলে হবে সি ডি বি এ, সি ডি বি এ আছে কি? সি ডি বি এ, সি ডি বি এ আছে। ওকে, এই আমাদের 50টা কোশ্চেন হলো, বাকি 101 থেকে 150টা আমি নেক্সট ভিডিওতে করবো। আশা করি তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। ওকে, অল দ্য বেস্ট, বি হ্যাপি অ্যান্ড বি সেফ।